কাতার সফর শেষে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা। গণতন্ত্র হত্যা ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি রিজভির। ইসির সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজও ধরাছোঁয়ার বাইরে? যারা কাজ করে গেছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ইনকিলাব মঞ্চের। বিচারের আগে ভিন্ন কিছু ভাবলে প্রতিশ্রুতি ভঙ্গ করবে সরকার। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচন দল গঠন করিনি। আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। এখনো ভয় আতঙ্কে দিন কাটে গুমের শিকার ব্যক্তিদের। মামলা থাকায় হয়রানি, আয়নাঘরের কারিগরদের দ্রুত বিচার দাবি। পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা। বাড়বে সময় ও জ্বালানি খরচ। প্রাথমিক ক্ষতি $500 মিলিয়ন। এবং জব্বারের বলি খেলাকে ঘিরে জমজমাট চট্টগ্রামের লালদিঘি ময়দান। চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বলি বাঘা শরীফ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দেশে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার কাতারের সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাইম আফসানের রিপোর্ট। বাংলাদেশ সময় সোয়া ৬টায় ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা তাকে স্বাগত জানায়। পরে সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শনিবার সকালে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন তিনি। প্রধান উপদেষ্টা রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমেসিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সব ঠিক থাকলে সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি। এদিকে বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, ফ্যাসিবাদ রুখতে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করেন আমরা বিএনপি পরিবার সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে। ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে। যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। একই অনুষ্ঠানে বিএনপি পরিবার রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে মানবিক কাজ করে থাকে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে হতাহতদের পাশে বিএনপি পরিবার সবসময় ছিল। একটা মানবিক সংগঠন হিসাবে, মানবিক সেল হিসাবে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসছে। পরে ২৪-এর ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন দলটির নেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই। আসন্ন নির্বাচনে তিনি দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন। প্রখ্যাত সাপ্তাহিক সাময়িকী দ্য উইকের প্রচ্ছদ প্রতিবেদনে এসব কথা বলা হয়। নিয়তির সন্তান শিরোনামে প্রতিবেদনে বলা হয়, পতিত আওয়ামী লীগ নানা চেষ্টা করেও
তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারেনি। লন্ডন থেকে ঢাকায় নামলে তার জীবন চক্রে পূর্ণতা মিলবে। বিস্তারিত আলী আক্কাস আকাশের রিপোর্টে। কিছুদিন আগে থেকে খেলবো আচ্ছা খেলা হচ্ছে না, চলে গেল। তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হতে সবাই বলেছে ঠিক আছে তাহলে আমরা আজকেই খেলি, তো খেললাম আজকে। 1988 সালে টকবগে তরুণ তারেক রহমান প্রবেশ করেন সক্রিয় রাজনীতির নতুন অধ্যায়ে। তারপর বহু চড়াই উতরাই পেরিয়ে 2008 পরবর্তী 16 বছরের নির্বাচন জীবন কাটিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের হাতেই। সম্প্রতি সংবাদ ভিত্তিক প্রখ্যাত সাপ্তাহিক সাময়িকী দ্য উইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি বা প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। 111 সরকারের নির্যাতনে তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না, যার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ভাঙার নানা চেষ্টা এবং দল টিকিয়ে রাখতে তারেক রহমানের নেতৃত্বের ভূমিকা তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার চেষ্টা করলেও তারেক রহমানের নেতৃত্বে দলটি ঐক্যবদ্ধ রয়েছে। দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকায় তারেক রহমানও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক নানা জটিলতায় এখনো লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় নামলে তার জীবনচক্রের পূর্ণতা সম্পূর্ণ হবে। আশা করা হচ্ছে আসন্ন নির্বাচনে তারেক রহমানই দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা জনগণের স্বার্থে থাকব, যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ইতিহাসের সেরা নির্বাচনে অ্যাসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জনগণের ভোগান্তি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার সকালে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বর্তমান নির্বাচন কমিশনের কাছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের অ্যাসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামাতে আমির। কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। পরে নারী বিষয়ক সংস্থার কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, এতে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কিছু অংশ রয়েছে এবং এটি সুপারিশ যারা করেছে তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। প্রতিবেদনটি সমাজকে বিপথে নেবে জানিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত এটি বাতিলের আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। এছাড়া দ্রব্যমূল্যের আবারও ঊর্ধ্বগতির বিষয়ে সরকারকে সেদিকে নজর দিতে অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে আমির। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন।
কর্মী সম্মেলনে শুক্রবার সকাল ৮টা থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ১০০ দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই হত্যার বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। শুক্রবার শাহবাগে এক সমাবেশে এসব কথা বলেন তারা। এইচ হিমেলের প্রতিবেদন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরের সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় শহীদ পরিবাররাও বিচার না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন। যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই, কতটুকু যে যন্ত্রণা, কতটুকু যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? হাসিনার কে ফিরিয়ে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানটাই না হয়। খুনি হাসিনার বিচার চাই। ১০০ দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। সময় দিচ্ছি আগামী ১০০ দিন। এই ৪ দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশে এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদদের বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে ৩টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। এ সময় বক্তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দলের আত্মপ্রকাশ শেষে দলীয় চেয়ারম্যান জানান, সততার মাধ্যমে দেশের জন্য রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করতে চান। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। আসলো নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় 5 তারকা হোটেলে। উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহ দলটির নেতারা। নেতাকর্মীদের পরিচয় পর্ব শেষে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলে ধরেন নতুন এই দলের লক্ষ্য, বলেন আপাতত জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। সময় বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখন। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব
যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। রাষ্ট্র যখন নিপীড়ন করে তখন তার প্রভাব শুধু ব্যক্তির উপর সীমাবদ্ধ থাকে না, পরিবার ও আশেপাশে মানুষের উপর এর প্রভাব পড়ে। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের অগ্রাধিকার বিষয়ক কর্মশালায় এসব কথা উঠে আসে। রাজধানী আগারগাঁওয়ে এই কর্মশালা আয়োজন করে CFDF নামে একটি সংগঠন। এ সময় গুমের শিকার ব্যক্তিরা বলেন, এখনও পরিবার নিয়ে ভয়ে থাকতে হয় তাদের। বিস্তারিত ফাহিম ইউসুফের রিপোর্টে। গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সন্ধান মেলে অনেক আয়নাঘরের। এরপর মুক্তি পায় শত শত বন্দী। গেল সেপ্টেম্বরে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠনের পর ভুক্তভোগীদের কাছ থেকে 1068টিরও বেশি অভিযোগ পায় কমিশন। দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের অগ্রাধিকার বিষয়ক কর্মশালা আয়োজন করে CADF। এ সময় বক্তারা বলেন, গুমের প্রকৃত চিত্র এখনো উঠে আসেনি। কর্মশালায় গুম থেকে বেঁচে ফিরে আসা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান বর্ণনা করেন তাদের ভয়াবহ অভিজ্ঞতা। অনিশ্চিত জীবনযাপনে মানসিক, সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হন বলে জানান ভুক্তভোগীরা। পরিবার নিয়ে এখনো ভয় ও শঙ্কার মধ্যে রয়েছেন উল্লেখ করে দ্রুত ন্যায় বিচারের দাবি জানান তারা। ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ অনুসারে তার ন্যায় বিচার চাই। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা এখনো মামলার জন্য হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে হাসিনুর রহমান বলেন, গুমের বিচার হওয়া ও গুমের শিকার ব্যক্তির পুনর্বাসনে দেরি করা উচিত নয়। আমি চরমভাবে খেপে যাই গুম কমিশনের উপরে, আইসিটি করতে আর প্রকাশের সময় যখন কি প্রশ্ন করব সরকার প্রচন্ড খেপে যায়। এছাড়া পতিত ফ্যাসিস্টের সহযোগী ও সুযোগ সন্ধানীরা বর্তমানে ভুল পাল্টে দেশপ্রেমিক বা মানবাধিকার কর্মী হতে দেখা যাচ্ছে, যা জাতির জন্য উপহাসমূলক বলেও জানান তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় 29 লাখ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত প্রায় 12টার দিকে কুমিল্লা বিজিবির 10 ব্যাটালিয়ন সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ি পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিষ্ণুপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় 60 বোতল মদ এবং 11,340 প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট আটক করা হয়। মার্কেটিং বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে শক্তিশালী মেলবন্ধন হিসেবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-27 অ্যাসোসিয়েশনের জন্য কমিটি ঘোষণা অনুষ্ঠানে এমন বার্তা দেন বক্তারা। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, নতুন নির্বাহী কমিটির অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় উন্নয়ন কর্মকাণ্ডের সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে ভূমিকা রাখবে। দেখছেন সংবাদরাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমানবন্দরে প্রায় $500 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে পারে দেশটির বিমান সংস্থাগুলো। এতে বিকল্প রুট ব্যবহারের কারণে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি বেড়ে যাবে তেল সহ বিমানের যাবতীয় আনুষঙ্গিক খরচ। এতে যাত্রীদের পোহাতে হবে চরম ভোগান্তি। আরবিদ আফসারের রিপোর্ট। জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের সম্পর্কে দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলছে পাল্টাপাল্টি দোষারোপ, দুদেশের মাঝে উকি দিচ্ছে যুদ্ধের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারতীয় বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ইসলামাবাদের এমন পদক্ষেপে বিমান সংস্থাগুলোর মাসে প্রায় $500 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম প্রো পাকিস্তানি। এতে ভারতের এভিয়েশন শিল্পে নেমে আসবে বড় ধস।
এমন সিদ্ধান্তে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সীমারেখার ভিতরে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোর এবার অন্য রুট দিয়ে চলাচল করতে হবে। এতে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি তেলের খরচ ও আরও যাবতীয় বিমানের আনুষঙ্গিক খরচও বেড়ে যাবে। এতে প্রতি ফ্লাইটে ভারতের গুনতে হবে আগের থেকে কয়েক গুণ বেশি অর্থ। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে, পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনর্নির্ধারণ করতে হচ্ছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের রুটে তাদের অধিকাংশ ফ্লাইটের বিকল্প রুট নিতে হচ্ছে। প্রতিবেদনটি আরও বলছে, প্রতিদিন 200 থেকে 300 ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। দেশটির আকাশসীমায় ভারতীয়দের নিষেধাজ্ঞার ক্ষেত্রে দিল্লি থেকে ইউরোপ বা আমেরিকাগামী ফ্লাইটগুলো এখন 90 থেকে 120 মিনিট করে সময় নিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লাইট বন্ধও করা হয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2019 সালে পুলওয়ামা ঘটনার জের ধরে ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল প্রায় 5 মাস। এতে বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। তবে এবারের ঘটনাকে ঘিরে কতদিন ভারতের জন্য আকাশপথ বন্ধ থাকবে এ নিয়ে মন্তব্য করেনি পাকিস্তান। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত পাকিস্তানের চরম উত্তেজনার মাঝে এবার ভয়াবহ বোমা হামলার ঘটনার শিকার হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান। এতে নিহত হয়েছেন অন্তত 7 সেনা সদস্য। শুক্রবার এই হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটির স্থানীয় পুলিশ জানিয়েছে, কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের দোকানপাট ও গাড়ি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। দেখছেন সংবাদ রাত।